আমারে ডাক দিল কে ভিতর পানে, ওরা যে ডাকতে জানে। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই লাইন দুটো দিয়ে শুরু করলাম এই কারণেই, আমাদের ভেতরে সবসময় একটা কোথাও ডাক রয়েছে, সে ডাক অন্তরাত্মার ডাক। আমরা সেই ডাকের কারণেই কিন্তু ছুটে বেড়াই, নিজেকে সম্মিলিত করার চেষ্টা করি জগতের সঙ্গে। কিন্তু এই সম্মিলিত করতে গিয়ে কখনো আমার কৃতকর্মের দ্বারা আমি ভুল কাজ করে ফেলে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আবার ঠিক কাজ করে সকলের সঙ্গে সংযুক্ত হই। আমরা যে মানুষটিকে নিয়ে প্রতিদিন পথ চলি, যার কথা প্রতিদিন এই অনুষ্ঠান থেকে বলি, তিনি হলেন আমার আপনার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের কাজের ক্ষেত্রে তার বিভিন্ন দিক নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আমরা সাজিয়ে তুলি। আজকে আমরা বিষয় নিয়ে যাব। আজকে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করার মতোই বিষয়, আপনাদের থেকে প্রচুর মানুষের থেকে তথ্য জানার বিষয়। আর তার সঙ্গে সঙ্গে যেটি বলার, আজকে যে শিল্পী এসছেন বহু দিন পর আমি তার সঙ্গে অনুষ্ঠানে, মৌন মুখোপাধ্যায়। মৌন মুখোপাধ্যায়, অনেক অনেক স্বাগত, শুভ নববর্ষ। তোমার সঙ্গে সকল শ্রোতা বন্ধুদেরও স্বাগত আর অনেক শুভেচ্ছা। বৈশাখীতে দেখা, সেই বিষয় হচ্ছে অনেক দিন পর মৌনদার সঙ্গে আমি অনুষ্ঠানে, কেননা মৌনদা আসেন কিন্তু সেই দিনগুলো সব সুবর্ণার হয়ে যায়, আমার আর থাকে না। তো আজকে মৌনদার গান পাশে বসে শুনবো, আপনাদেরকেও শোনাবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যারা রয়েছেন, যারা না হলে এই অনুষ্ঠান নয়, যেমন এই আমি এখন কথা বলছি, তার মধ্যে একটা সুন্দর সুরেলা আবহ তৈরি যিনি করছেন, তিনি হলেন কিবোর্ডে অভিজিৎ। অনেক অনেক স্বাগত অভিজিৎকে এবং সুপ্রভাত। আর তবলায় যিনি থাকেন, অর্থাৎ তালটাকে যিনি ধরে রাখেন, তাল না থাকলে তো সবই বেতালা হয়ে যাবে, তাই তিনি না থাকলেও হবে না, তিনি হচ্ছেন সুবল তবলায়। সুবলকেও অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত। এগিয়ে চলি আমরা আজকে। মৈনদা, আজকে বৈশাখে দেখা, সুতরাং বৈশাখ নিয়েই আজকে আমাদের পথ চলা। অবশ্যই। আর এই বৈশাখ মাসটা কবির জন্ম মাস বলে আমাদের কাছে একটা অন্য মাত্রা। আমি তো মনে করি কি দাদা জানেন তো, আমার নিজের কাছে বা আপামর বাঙালির কাছে বৈশাখ মানে পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ। প্রথম গান যেটি শোনাবো, গীতবিতানের প্রকৃতি পর্যায়ের গ্রীষ্মের 19 সংখ্যক গান এটি। বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদু মন্দ। রচনা 1329-এর বৈশাখ মাস। কবি তখন শান্তিনিকেতনে, আর বয়স চলছিল 61 বছর। শুরু হোক আজকের এই গানটি দিয়ে। বৈশাখের ভোরের হাওয়া আসে মৃদু মন্দ, আনে আমার মনের করে সেই স্মরণের ছন্দ। বৈশাখের ভোরের হাওয়া আসে মৃদু মন্দ, আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। বৈশাখের ভোরের হাওয়া। স্বপ্ন শেষের বাতায়নে হঠাৎ আসা, ও তার হঠাৎ আসা ক্ষণে ক্ষণে আধো ঘুমের প্রান্ত ছোঁয়া, বকুল মালার গন্ধ। বৈশাখের ভোরের হাওয়া আসে মৃদু মন্দ,
বৈশাখের ভোরের হাওয়া বৈশাখের ভোরের হাওয়া বহে কিসের হর্ষ যেন রে সেই উড়ে পড়া এলো কিসের স্পর্শ ও বৈশাখের ভোরের হাওয়া বহে কিসের হর্ষ যেন রে সেই উড়ে পড়া এলো কিসের স্পর্শ ও চাপা বনের কাপন ছলে লাগে আমার বুকের তলে আর একদিনের প্রভাত হতে হৃদয়ে দোলার স্পন্দ বৈশাখের ভোরের হাওয়া আসে মৃদু মন্দ আনি আমার মনের কোণে সেই চরণের ছন্দ বৈশাখের ভোরের হাওয়া। প্রতিদিন সকালবেলাটা শুরু হয় ভোর 5টা থেকে আমার, তো মনেই হয় না এই গানের লাইনগুলো এখনকার দিনের জন্য সত্যি। সকালবেলা এখন আর হাওয়া কোথায়, 5:30 নাগাদই সূর্যদেব একদম গন গন করে চোখ মেলে তাকিয়ে থাকেন। আমি আজকেই সকালে যখন সূর্য প্রণাম করছিলাম আমি ভাবছিলাম একটু তো তুমি তোমার তেজটা সত্যি কমাতে পারো, আমরা একটু স্বস্তিতে থাকতে পারি। তো আসলে প্রকৃতির থেকেই তো পাঠ নেওয়া হয়, এবং কবির মতো এত দিব্য দৃষ্টি যার রয়েছে তিনি তো প্রকৃতি থেকে বহু কিছু পাঠ নিয়ে আমাদেরকে জানিয়েছেন। তো তখনকার দিনের ছবির সঙ্গে এখনকার ছবির কিন্তু পার্থক্য ঘটে গেছে, সব কিছুরই ঘটে গেছে। আমাদের আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা। ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মননকে সাথী করে এগিয়ে চলা, তার সঙ্গে সঙ্গে আপনারা তো রয়েছেন। আমরা প্রত্যেকেই জানি মাত্র 5 বছর বয়সে তার হাতে খড়ি হয়েছিল এক গুরুমশায়ের হাত ধরে। তখনই তিনি কিন্তু পরিচয় ঘটান, তার সঙ্গে পরিচয় হয় বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয়ের। এবং এখানে তিনি বানান শিখতে গিয়ে আদিকবির জল পড়ে পাতা নড়ে এই কবিতার মিলে মুগ্ধ হয়ে পড়েন। এরপরে কৃত্তিবাসী রামায়ণ এবং তার সঙ্গে সঙ্গে কাশিরাম দাসের মহাভারতের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। আমরা প্রত্যেকেই জানি খুব অল্প বয়স থেকেই তিনি সংস্কৃত শ্লোকে এইগুলি পাঠ করে শোনাতেন, মৈথিলি ভাষায় এগুলি পাঠ করে শোনাতেন তার মাকে। এই প্রত্যেকটি শ্লোক এবং প্রত্যেকটি ছন্দের থেকে কবি অবশ্যই নিজের মনকে তৈরি করার শুরুটাকে করতে পেরেছিলেন। আমরা জানি যে খুব ছোটোবেলায় দাদা হেমেন্দ্রনাথের তত্ত্বাবধানে তার জিমন্যাস্টিক, কুস্তিও শুরু হয়েছিল, ড্রয়িং ক্লাস চলতো, এবং তার পরবর্তী পর্যায়ে অঘোর মাস্টারমশাই তাকে আসতেন ইংরেজি শেখাতে। দেখুন, এই কুস্তি বলুন, ড্রয়িং বলুন, জিমন্যাস্টিক বলুন, এগুলো যখন শেখানো শুরু হয়েছিল, এই বাঁধা ধরা গতে শিখতে কিন্তু কবি যাননি। সেই আঁকা তিনি আঁকলেন জীবনের 50 পার করে, তখন তার শেখার মন জাগলো। কিন্তু যখন এটাকে কড়া শাসনে শেখানো শুরু হয়েছিল তখন কিন্তু কবি সেটা ভালো লাগেনি। আসলে কবি এরকমই ছিলেন, এইভাবেই টুকটুক করে এগিয়ে যাবে গল্পে গল্পে, কিন্তু গানও থাকবে তার সঙ্গে। চলো এবারে আরেকখানি বৈশাখেরই গান। 1329 সালের 22শে শ্রাবণ শান্তিনিকেতনে বর্ষামঙ্গল উৎসব হবে, আর এই উৎসবের জন্য কবি অনেকগুলি প্রকৃতির গান রচনা করেছিলেন। তার মধ্যে
উল্লেখযোগ্য একটি গান, হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে। 61 বছর বয়সে কবিকে আমরা দেখি প্রকৃতির গানে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। সবথেকে বেশি সংখ্যক গান পাই এই 61 বছর বয়সেই। চলো সেই গানটি শোনা যায়। হৃদয়ে আমার ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় আসে আসে আসে। হৃদয়ে আমার ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় আসে আসে আসে। হৃদয়ে আমার বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে আসে আসে আসে। হৃদয়ে আমার তোমার মোহন এলো ভীষণ, তোমার মোহন এলো ভীষণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে। বুঝি এলো 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 তোমার সাধন ধন, চরম সর্বনাশে আসে আসে আসে। হৃদয়ে আমার ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় আসে আসে আসে। হৃদয়ে আমার বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা, পিপাসাতে বুক ফাটা তোর শুষ্ক কঠিন ধরা। ও তোর সুর ছিল না, বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা, পিপাসাতে বুক ফাটা তোর শুষ্ক কঠিন ধরা। ও তোর সুর ছিল না, এবার জাগরে হতাশ আয় রে, এবার জাগরে হতাশ আয় রে ছুটে, অবসাদের বাঁধন টোটে। বুঝি এলো 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 তোমার পথের সাথে বিপুল হাসে আসে আসে আসে। হৃদয়ে আমার ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় আসে আসে আসে। হৃদয়ে আমার বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে আসে আসে আসে। হৃদয়ে আমরা চলে যাই আমাদের তথ্যে। রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা, তার যখন কিশোর বয়স সেই সময় তার পৈতের এই মানে আমাদের ভারতবর্ষের এই যে বৈদিক মন্ত্র তাকে প্রভাবিত করে এবং গায়ত্রী মন্ত্রের শুদ্ধ উচ্চারণ তার চেতনাকে পরিব্যাপ্ত করে। পরবর্তী পর্যায়ে আমরা দেখি আমৃত্যু কবির এই যে গায়ত্রী মন্ত্রের যে মূল্যায়ন সেটিকে তিনি অবলম্বন করেছেন।
আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুরবাড়িতে বেদ চর্চা হতো এবং জ্যোতিরিন্দ্রনাথের যে একটি সঞ্জীবনী সভা তিনি তৈরি করেছিলেন, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ এবং রাজনারায়ণ বসুর যৌথ উদ্যোগে যে সঞ্জীবনী সভা হয়েছিল সেখানে একটি পুঁথি রাখা থাকতো বেদের, এবং এটি রবীন্দ্রনাথের জীবনে একটা বিশাল প্রভাব বিস্তার করে। পরবর্তী পর্যায়ে আমরা দেখে থাকি যে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের যে কোনো অনুষ্ঠানে শুরুটা কিন্তু তিনি করতেন, মানে সকল মাঙ্গলিক শুরু তার হতো বেদ মন্ত্র দিয়ে। আমার থেকে মনে এটা আরও ভালো আপনি বলতে পারবেন যে বেদ মন্ত্রের ভীষণ প্রভাব কবিগুরুর রচনাতেও ছিল। হ্যাঁ, বেদের মন্ত্রের গানের সুরও উনি অনেক করে গেছেন, হ্যাঁ, যেগুলো তখনকার দিনের ব্রাহ্ম সমাজে খুবই গাওয়া হতো। মানে আমি এর আগের দিনকে বলছিলাম যে ওই বিলিতি সুরে রবীন্দ্রনাথের গানের পর্যায়ে একটাতে বলছিলাম যে এক জায়গায় যে রবীন্দ্রনাথ বিলিতি সুরের মধ্যে নিজের কথা বসিয়েছেন যত বেশি, ততটা কিন্তু তিনি অন্যের কথাতে সুর দিয়েছেন এমনটা নয়। অন্যের কথাতে সুর বলতে বন্দে মাতরমের এবং ওই কিছু বৈদিক মন্ত্রতে তিনি সুর দিয়েছেন, এর বাইরে কিন্তু অন্য কিছুতে তিনি খুব একটা সুর দেননিও। তো এই যে গায়ত্রী মন্ত্রের কথা বলছিলাম, এই গায়ত্রী মন্ত্র তার জীবনে একটা দিক তৈরি করে গিয়েছে এবং খুব অল্প বয়সেই তিনি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে ঋজুপাঠের দ্বিতীয় ভাগ এবং বাংলা ব্যাকরণের উপক্রমণিকা পাঠ করেছিলেন এবং সংস্কৃত শ্লোক এবং তার সঙ্গে সঙ্গে কৃত্তিবাসী রামায়ণ মুখস্থ করে ফেলেছিলেন। বিশেষ করে কৈকেয়ী দশরথ সংবাদ অধ্যায় তিনি মুখস্থ করে তার মাকে শুনিয়েছিলেন এবং অনেকের থেকে প্রশংসা পেয়েছিলেন। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা, তিনি মাকে বললেন আমি তো পড়তে পারি। তৎকালীন যুগে বাড়িতে কেউ আসতেন এই রামায়ণ পাঠ করে শোনানোর জন্য, রামায়ণ মহাভারত। তো সেদিনকে সেই মানুষটি আসেননি। তো মা সারদা দেবী উতলা হয়ে পড়েছেন, আজকে কি আর রামায়ণ শোনা হবে না আমার? কারণ বাড়ির মহিলাদের নিয়ে তিনি দুপুরবেলায় শুনতেন। তখন ছোট্ট রবি বলল তুমি দুঃখ পাচ্ছ কেন, আমিই তো আছি। তখন বললো তুমি পারবে সংস্কৃতে উচ্চারণ করে পড়ে দিতে? বলছে হ্যাঁ আমি তো সংস্কৃত শিখে গেছি। মা বলেন বাংলা তর্জমাও তো করতে হবে। বলছে হ্যাঁ আমি পারবো। তখনও কিন্তু তিনি অতটা ভালো করে রপ্ত করতে পারেননি। তো তিনি পড়েছেন, কিছু মহিলা টহিলা ছিলেন ওই আশেপাশের, তাদের কাছে তিনি পড়েছেন এবং তার মতো ভাঙা ভাঙা করে তিনি তার বাংলা অনুবাদও করেছেন। তো সবাই খুব প্রশংসা করেছে, ছোট্ট রবি এত সুন্দর করে আমাদের শোনাচ্ছে, কি জ্ঞান দেখো। তো মা তো একদম আপ্লুত, মা দু চোখ দিয়ে জল পড়ছে। মা তাকে ধরে কোলে ধরে নিয়ে আদর করছেন। মাতৃ আদর পাওয়ার জন্য তার একটা কাঙাল মন সবসময় ছিল এবং তিনি মাকে পেতেন না। সারাদিন মা কাজে ব্যস্ত থাকতেন, রাত্রেও মাকে সেভাবে পেতেন না বলে তার একটা ক্ষোভও ছিল। সেই ক্ষোভটা কিন্তু তার পরবর্তী পর্যায়ে আমরা শিশুতে অনেক কিছু পাই, অনেক জায়গায় প্রকাশ পায়। তো একদিন হয়েছে কি, দাদা হেমেন্দ্রনাথের সামনে মা বলে বসেছেন জানো ছোট্ট রবি আমার কি সুন্দর সংস্কৃততে আমাকে পাঠ করে শুনিয়েছিল। তখন দাদা বললো তাই নাকি, তাহলে শুনি তো একটু। তখন কিন্তু রবি ঠাকুরের বুক দুরু দুরু করতে শুরু করলো, কারণ মাকে তো বোঝানো গেছে, দাদা তো জানে ব্যাপারটা, দাদাকে কি করে বোঝাবো। তো এই একটা ছোট্ট মজার ঘটনাকে কেন্দ্র করে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কেউ আছেন? কথা বললে শুনতে পারবো। একটু দাঁড়াতে হবে আমাদেরকেও, এই হচ্ছে ব্যাপার। কেউ আছেন আমাদের সঙ্গে সম্ভবত। নমস্কার, সুপ্রভাত। তুলসী ম্যাডাম সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ আমি আশিস চক্রবর্তী বলছি সল্টলেক থেকে। হ্যাঁ। মনোহর বাবু নমস্কার, আপনাকেও অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা। বলুন আশিস দা। ভীষণ সুন্দর গাইলেন মনোহর বাবু। আগে আপনার কাছে গানটা কোথায় শুনেছিলাম, বৈশাখে ভোরের হাওয়া আসে মৃদু মন্দ, তারপর এক্ষুনি গাইলেন হৃদয় আমার ওই বুঝি ওই আসে। অপূর্ব লাগলো। কিছু কিছু এই সমস্ত অশ্রুত গানই তো শোনার জন্য আমরা বসে থাকি এবং আপনি আসলে এই সমস্ত গান আরো বেশি করে হয়। যেমন খুব ভালো লাগছে আজকে, অনেকদিন পরে আপনাকে দেখলাম। আজকে তো খুব ছোট্ট করে একটু বলবো, আপনি তো সুন্দর বলছেন তুলসী ম্যাডাম। দেখুন, তারপরে আমি দুটো গানের অনুরোধ করবো মনোবাবুকে। রবীন্দ্রনাথ ওর আত্মপরিচয় গ্রন্থের ৪র্থ পর্বে বলেছিলেন, প্রবন্ধে বলেছিলেন, একটি মাত্র পরিচয় আমার কাছে আছে, সে আর কিছুই নয়, আমি কবি মাত্র। কিন্তু এই কবি হওয়ার জন্য রবীন্দ্রনাথকে কিন্তু অনেক পথ অতিক্রম করতে হয়েছে এবং সেই সমস্ত পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। কারণ খুব ছোটবেলায় যে তার বিদ্যাচর্চা নিয়ে যেটা আপনি আলোচনা করছেন, সেই বিদ্যাচর্চা এবং বিভিন্ন গণ্ডির মধ্যে তাকে যে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, সেই গণ্ডির মধ্যে তিনি থাকতে চাননি। বাড়িতে শিক্ষা লাভ করেছেন শ্যামের কাছে, এমনকি ভৃত্য শ্যাম তাকে শেখাতে। এবং রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে কতিপয় শিক্ষক আমাকে ছোটবেলায় পড়াশোনা শিখিয়েছে, শ্যাম তাদের মধ্যে একজন। তার হাতে বেদ থাকতো না, কিন্তু একটা অদ্ভুত
সুন্দর আবরণের মধ্যে রেখে শ্যাম আমাকে সুন্দর শেখাতো। এবং কবিতা পরে বললেন, রবীন্দ্রনাথ যখন কবি হলেন তখন বললেন, কবিতা আমার বহুকালের প্রেয়সী। তার সুদীর্ঘ জীবনের বিস্তৃত কালপর্বে এই বহুকালের প্রেয়সী কবিতা বারবার নানা রূপে রূপান্তরে ধরা দিয়েছে। মানে তিনি এটা বলেছিলেন, আশিস দা, তিনি বলেছিলেন, কবি বলেছিলেন যে গানের সুরের ক্ষেত্রে আমার কর্তৃত্ব চলে, কিন্তু কবিতার ক্ষেত্রে আমার কোনো কর্তৃত্ব চলে না। কবিতা নিজের ছন্দে আমাকে শাসন করে, এটা কবি নিজে বলে গিয়েছেন। কবি নিজে বলেছিলেন। এবং রবীন্দ্রনাথ রোমান্টিক গীতিকবি, এবং পরে কিভাবে হয়েছিল সেটা অন্য আলোচনা। আমি মৌনবাবুর কাছে শুধু দুটো গানের অনুরোধ করবো। বলুন। এই গ্রীষ্মে নিশ্চয়ই আপনি গান করতে চাইবেন। অনেকদিন পরে যখন আপনাকে পেয়েছিলেন, বৈশাখ হে মৌনী তাপস, কোন অতলের বাণী এমন, কোথায় খুঁজে পেলে একটি। এবং দ্বিতীয়টি, দারুণ অগ্নি বাণে রে, হৃদয় তৃষায় আনে রে। আর একটা কথা বলি মৌনবাবু, আমার যারা বসে আছেন প্রত্যেক অনেকেই বসে আছেন, তারা বলছেন আপনাকেও ভীষণ সুন্দর লাগছে আজকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আশিস দা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমাদের সঙ্গে থাকুন। তবে যেটা বলছিলাম যে মজার গল্পটা তো বললাম, কিন্তু একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের এই তপবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, আশ্রমিক শিক্ষা ব্যবস্থা কবিকে নাড়া দিয়েছিল, এবং সেই শিক্ষা ব্যবস্থার আবহটা তিনি এতটাই নিজের হৃদয়ে গ্রহণ করেছিলেন, পরবর্তী পর্যায়ে কিন্তু তার শান্তিনিকেতন এই ছবিটিরই বহিঃপ্রকাশ বলা যেতে পারে। কারণ শান্তিনিকেতনে যে ছবিটি কবি তৈরি করার চেষ্টা করেছিলেন তা হলো প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা। যেটা আপনি বললেন ছোটোবেলা থেকে তার কিভাবে শিক্ষা হয়েছিল, আমিও বললাম যে তিনি যখন তাকে আটকে রাখা হতো একটি ঘরে, সেই ঘরের খড়খড়ি, জানলার ওই খড়খড়ি, তৎকালীন যুগে বলা হতো খড়খড়ি, সেটিকে ফাঁক করে তিনি বাইরের প্রকৃতি দেখতেন, এবং তার মনের মধ্যে একটা আকুলতা তৈরি হতো ওই প্রকৃতির কাছে পৌঁছে যাওয়া। এবং আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রকৃতি, বা ইংরেজিতে যাকে নেচার বলে, সেই নেচারের থেকে অনেক কিছু শিখি আমরা ছোট্টবেলা থেকে। আমরা পরবর্তী পর্যায়ে সেটা উপলব্ধি করি, যখন শিখি তখন কিন্তু উপলব্ধি করি না। কিন্তু কবি প্রথম থেকেই উপলব্ধি করেছেন এবং প্রথম থেকেই শিখেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু পড়াশুনো করে গেছেন, শিখে গেছেন। তো আমরা আসবো এরকম টুকটুক করে আলোচনাতে, তার সঙ্গে গান তো থাকবেই। মৌনদা রয়েছেন, মৌনদা। এবার আসি কবির 65 বছর বয়সে। 1333-এর 20 ফাল্গুন নটরাজ ঋতুরঙ্গশালার জন্য কবি বৈশাখের আবাহন গাইলেন, এসো হে বৈশাখ এসো এসো। কবি তখন শান্তিনিকেতনে। গানটির স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। অনুরোধের গান নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে আমার পছন্দের কিছু গান। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনে শাসবায়ে মোর সুরে দাও উড়ায়ে। তাপসনে শাসবায়ে মোর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মেরা যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জ্বর, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জ্বর, অগ্নি স্নানে শুচি
শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো 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 তব প্রণয়ের সাথ আনো 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 তব প্রণয়ের সাথ মায়ার কুচ্ছটি জাল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনী শাসবায়ে মোর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। আজকে আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা, কিন্তু এখানে দাঁড়িয়ে একটা কথা আমাকে বলতেই হবে। রবীন্দ্রনাথের প্রত্যেকটি গান, প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি নিবন্ধ, প্রত্যেকটি প্রবন্ধ, প্রত্যেকটি উপন্যাস, ছোট গল্প, এমনকি চিঠিপত্র আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে চলেছে। আমি ব্যক্তিগতভাবে এই গানের দুটি লাইনে বারবার আটকাই। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমাদের মনের গ্লানি এবং মনের জড়ত্ব আমাদেরকে বৃদ্ধ করে তোলে। বৃদ্ধ মানে কি আমি চেহারায় বৃদ্ধত্বের কথা বলছি না, আমাদের মনের দিক দিয়ে আমরা বৃদ্ধ হয়ে পড়েছি। আজকে এই মুহূর্তে একটি 12 বছরের শিশু আর একটি 24 বছরের যুবকের মনের ক্ষেত্রে কিন্তু কোনো ফারাক নেই। দুজনেই বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে গেছে এবং দুজনেই পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন দ্বীপ করে তুলতে পেরেছে। এটা কিন্তু কাম্য নয়। আমাকে মানে একটা বাস্তব কথা হচ্ছে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, কিন্তু আমার যখন জন্ম হয়েছে মানব রূপে তখন আমার কিছু কাজ করে যেতে হবে, যে কাজটা সমাজের জন্য, দশের জন্য, দেশের জন্য। তো এইখানে কবি কিন্তু প্রতিনিয়ত আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের মনের গ্লানিকে মুছতে হবে, মনের জড়ত্বকে দূর করতে হবে, এবং এইটা করতে পারলেই আমাদের ধরণীকে আমরা সুচিতার পথে নিয়ে যেতে পারবো। শুচি হোক ধরা, ধরাকে সুচিতার পথে তো মানুষই নিয়ে যাবে, কারণ মানুষই একমাত্র জীবিত প্রাণী যাদের মধ্যে মান এবং হুঁশ দুটো সমানভাবে কাজ করবে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। কথা না বললে তো আমরা শুনতে পারবো না, মার্জনা করুন, আপনি তো কথা বললেন না। তো মনে আমরা একটু গানে যাব, তার কারণ এই কারণেই। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে রীতা মন্ডল বলছি। সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। আপনাদের সবাইকেই জানাচ্ছি শুভ নববর্ষ। আর আমার প্রিয় শিল্পী আজকে মৌন মুখোপাধ্যায় এসছেন, আর আমি আপনাকে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মৌন মুখোপাধ্যায়ের কাছে প্রথমে আমি বলে দিই যে আমার দুটো গানের রিকোয়েস্ট আছে। এই মাত্র যে গানটা আপনি করলেন সেই গানটা এসো হে বৈশাখ, ভীষণ প্রিয় গান ছিল। আমি সবে ভাবছি যেটা রিকোয়েস্ট করবো, আপনি চেয়ে দিলেন। আজকে অনেকগুলোই প্রিয় গান আপনার পড়বে আশা করছি। খুবই ভালো, অনেক অনেক শুভেচ্ছা নেবেন। করবো না, কোনো রিকোয়েস্ট নেই আজকের আপনার কাছে। আর আমি একটু তথ্যে যেতে চাইছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন উনি মেডিকেলের একজন টিচার ছিলেন, ওনার তার নাম হচ্ছে অঘোরবাবু। উনি অঘোরবাবুর কাছ থেকে এই সায়েন্সের সম্বন্ধে অনেক কিছু উনি শিখেছিলেন। তো ওনাকে একবার উনি মানে অঘোরবাবু মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলেন তো এইগুলো দেখাবার জন্য। সেখানে উনি একবার দেখলেন যে একটা মানে ডেড বডি পড়ে রয়েছে। উনি সেটা দেখে কোনো ওনার মনে কিছু এফেক্ট করলো না, কিন্তু উনি বলছেন যে যখন আমি দেখলাম যে একটা কাটা পা সেখানে পড়ে রয়েছে, সারা দিন ধরে সেই স্মৃতিটাই আমার মনের মধ্যে ভাসলো যে একটা মানুষের পা কাটা অর্ধেক হয়ে পড়ে রয়েছে। সেই ঘটনাটাই মানে ওনাকে আর কি ভীষণভাবে রিয়াক্ট করেছে। তো এইটাই আর কি উনি বলতে চেয়েছেন যে মৃত মানুষকে যত না এফেক্ট করলো, মানুষের
শরীরের অর্ধেক মানে পাটা যে কাটা রয়েছে সেটাই ওনাকে বেশি এফেক্ট করেছে। কিন্তু সারাদিন ওনাকে আসলে কি জানেন তো দাদি, বিষয় হচ্ছে যে সংবেদনশীল মন না থাকলে কবি হওয়া যায় না। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো দার্শনিক কবি, তিনি দর্শনের দিকটাকে নিয়ে বড্ড বেশি ভেবেছেন। তা নইলে তিনি এই যে তিনি তার প্রত্যেকটা লেখা, তার প্রত্যেকটা গানে তিনি একটা মেসেজ দিয়েছেন, এটা কিন্তু দার্শনিক ছাড়া সম্ভব নয়। সাধারণভাবে কবিতা পড়লে আমাদের মনে খানিকটা উল্লাস সৃষ্টি হয়, একটু কোথাও ভালো লাগা তৈরি হয়। কিন্তু রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান আমাদেরকে ভাবায়, আমাদেরকে বোঝায়, আমাদেরকে শেখায়। এ কাজ দার্শনিক ছাড়া সম্ভব নয়। শুধুমাত্র কবি এটা করতে পারেন না। দার্শনিক কবি না হলে যে মানুষটি সাধনা না করছেন তিনি কিন্তু এই পথ দেখাতে পারেন না। আমি অন্তত বিশ্বাস করি এটা। অবশ্যই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? সুপ্রভাত। হ্যাঁ, তনুশ্রী, আমি স্নেহময় চক্রবর্তী বলছি, দুলিয়া জানাতাম। বলুন, কেমন আছেন? শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ, শুভ নববর্ষ। আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষ জানাচ্ছি। আজকে আমার প্রাণের শিল্পী রয়েছেন মনোমুখর বাবু, অনেক শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যন্ত্রশিল্পীদের শুভেচ্ছা, শিল্পীদের সমস্ত শ্রোতা বন্ধুদের নববর্ষ জানাচ্ছি, শুভ নববর্ষ। আর তনুশ্রী, আজকের যে তথ্য খুব সুন্দর হচ্ছে, আপনার সঞ্চালনা অসাধারণ হচ্ছে, খুব ভালো লাগছে। একটু মানে সামান্য সংযোজন করতে চাইছি। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনবো। হ্যাঁ, 1923 সালে কবিগুরু যখন আহমেদাবাদে গেছেন, তখন সেখানকার একজন কবিকে প্রশ্ন করছিলেন, বিশ্ববিদ্যালয়ে না পাঠিয়েও আপনার পিতা কেমন করে আপনাদের এমন জ্ঞান শক্তি সম্পন্ন করে তুললেন। তার উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, পিতৃদেব মেজদাদা ছাড়া আর কাউকে বাইরে পড়তে পাঠাননি, তিনি আমাদের বাড়িটাকেই একটা যথার্থ বিদ্যালয় বানিয়ে তুললেন। যদিও দ্বারকানাথের ঐশ্বর্য আমাদের পরিবারে আর রইল না, তবু পিতৃদেব সাংসারিক সব ব্যয় যথাসম্ভব সংকুচিত করে জ্ঞানী ও গুণীদের জন্য দ্বার উন্মুক্ত করে রাখলেন। নিয়ত তাদের সমাগমে এই বাড়ির আবহাওয়া চিন্ময় হয়ে উঠল। তাদের সৎকারে পিতৃদেব যেরূপ অকুণ্ঠিত ভাবে ব্যয় করেছেন, তেমন ভাবে ব্যয় করতে অনেক রাজা মহারাজাও পারেননি। এই আবহাওয়ার কাছে আমাদের শিক্ষা। বড় বড় বিদ্বান ও পণ্ডিতেরা এসে পিতৃদেবের বৈঠকখানায় শাস্ত্র বিদ্যার আলোচনা করতেন, গাইয়ে বাজিয়েরা আপন আপন গুণের পরিচয় দিতেন। তাঁরাই আমাদের বাড়িকে একটা জীবন্ত বিশ্ববিদ্যালয় করে রেখেছিলেন। এখানে পিতৃদেব কখনো কোনো কার্পণ্য ঘটতে দেননি। তারপর বলছেন, পণ্ডিত জ্ঞানচন্দ্র ভট্টাচার্য আমাকে কালিদাস ও শেক্সপিয়ার নাটক বাংলায় বলে যান, আমাকে তা পড়তে লিখতে হয়। বুঝি না বুঝি সংস্কৃতের সঙ্গে আমার মন ঝঙ্কৃত হয়ে উঠত। তোমার সম্ভবের মন্দাকিনী নির্ঝর শিকরালয় বোড়া মুখ কম্পিত দেবদারু আমার মনকে কাঁপিয়ে তুলত। গীতগোবিন্দর অহহ কলয়ামি বলয়াদি মণি ভূষণম হরি বিরহ দহন বহনেন বহু দূষণম প্রভৃতির ছন্দে আমার মন নেচে উঠত। মেঘুর মেদুর মম্বরম বনভূব শ্যাম স্তমাল দ্রুময় শুনলে আমার মনে মেঘের ঘন ছায়া নিবিড় হয়ে আসত। বাড়িতে বিহারী চক্রবর্তী প্রভৃতি কবিরা সর্বদাই আসছেন। তাদের কাব্যালোচনা চলেছে, পণ্ডিতের দল সাহিত্য রসের বন্যা বইয়ে দিচ্ছেন। আশু চৌধুরী ফরাসি কাব্যের ও অক্ষয় চৌধুরী। ধন্যবাদ স্নেহময় দা, ভালো থাকবেন। অনুষ্ঠানটা তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, তাই হয়তো কোনো কারণে সংযোগটিকে আমরা বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম, কিন্তু মার্জনা করবেন। কিন্তু আপনি যে তথ্য দিলেন, আমরা সমৃদ্ধ হলাম, সকলেই সমৃদ্ধ হলাম। অবশ্যই। আমরা চলে যাই গানে একটু। তার কারণ আপনার কথার সূত্র ধরে বলি, তিনি যেমন উপনিষদ দ্বারা দীক্ষিত হয়েছিলেন, উপনিষদ তাকে সারা জীবন সাথ দিয়েছে, এবং সে উপনিষদের শিক্ষায় কবি কিন্তু তার বিভিন্ন লেখালেখিকে সমৃদ্ধ করে চলেছিলেন। পাশাপাশি কালিদাসেরও একটা কিন্তু প্রভাব পড়েছিল, এবং বৈষ্ণব পদাবলীর যে ওই অনুরূপ ছন্দ, মানে বৈষ্ণব পদাবলী এবং কৃত্তিবাসী রামায়ণ যে অনুরূপ ছন্দ, এগুলো প্রত্যেকটাতেই তিনি কিন্তু শিক্ষা নিয়েছিলেন। এবং বৈষ্ণব পদাবলী কবিকে ভীষণভাবে ভাবিয়েছিল বলে একেবারে ঠিক ওই কিশোর বয়সেই তিনি কিন্তু লিখে ফেললেন। একদম, মানে এটা ভাবলে আমার খুব অবাক লাগে, মাত্র 14-15 বছর বয়সে কেউ লিখছেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান। মানে এই যে একটা উপলব্ধি, রাধার এই আরতিটাকে কবি নিজের মনের আরতির সঙ্গে মিশিয়ে, অসাধারণ। এটা ভাবা যায় না। ওই যে বললাম না, দার্শনিক কবি না হলে এটা সম্ভব নয়। আমরা চলে যাই আপনার গানে মৌনদা। এবারে অনুরোধের গান একটি আশিসবাবু অনুরোধ করলেন, বৈশাখ হে মৌনী তাপস, ওই গানটি শোনায়।
বৈশাখ হে মনে তাপস, কোন তলের বাণী এমন কোথায় খুঁজে পেরে, তপ্ত ভারের দীপ্তি ঢাকে মন্থর মেঘ খানের গভীর ছায়া ফেরে। বৈশাখ হে মৌনি তাপস। রুদ্র তপের সিদ্ধি কি ওই যে তোমার বক্ষে দেখে, রুদ্র তপের সিদ্ধি কি ওই যে তোমার বক্ষে দেখে, ওরে লাগে আসুন পাত হোম হুতাশন জেলে। বৈশাখ হে মৌনি তাপস। নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো, তোমার রক্ত নয়ন মেলে ভীষণ তোমার প্রলয় সাধন, প্রাণের বাঁধন যত যেন হানবে। অবহেলে হঠাৎ তোমার কণ্ঠে যে আশার ভাষা উঠল বেজে দিলে দিলে দিলে, তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে। বৈশাখ হে মৌনি তাপস, কোন তরের বাণী এমন কোথায় খুঁজে পেরে, তপ্ত ভারের দীপ্তি ঢাকে মন্থর মেঘ খানের গভীর ছায়া ফেরে। বৈশাখ হে মৌনি তাপস। এত ভালো গানটা শোনালেন। এটাও 1922 সালে, 61 বছর বয়স। আপনি একটু আগে বলছিলেন না যে 61 বছর বয়সে কবি ভীষণভাবে ভেবেছিলেন প্রকৃতিকে নিয়ে। একদমই তাই। আরও শুধু একটা কথা বলতে হয়, তুমি এটা দেখো, আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের শ্রোতা বন্ধুরা এত সুন্দর অনুরোধ করেন, এটা কিন্তু মানে এমন সুন্দর অনুরোধ আর আমি অন্য কোথাও পাই না, যার জন্যে অনেক গান দিয়েছি কিন্তু সুন্দরভাবে নিয়েছেন। এটা একটা নেওয়াটা কিন্তু একটা অনেক বড়, মানে একটা এত সুন্দর গান অনুরোধ করা কিন্তু কতখানি তার দখল থাকলে তবে
মানে যিনি করেন তিনি নিশ্চয়ই খুব গান শোনেন। এবং আমি এটা মনে করি মনু মুখোর্দা যে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন কিন্তু আমাদের দর্শকেরা। অবশ্যই আমরা চেষ্টা করেছি তথ্য নিয়ে গান নিয়ে অনুষ্ঠানে সাজিয়ে তোলার। এইটা একটা ডালি নিয়ে আমরা বসেছি, কিন্তু এই ডালি থেকে ফুলটা আপনারা নেবেন কি নেবেন না আপনাদের মানসিকতার উপরে কোন নির্ভর করে। ফুলটা বেছে নিচ্ছেন এটাই বড় কথা। একদম বাস্তব কথা। ভালো লাগে যখন আপনারা ফোন করেন এবং আপনারা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কথা বলেন, আমরা সত্যি উৎসাহ পাই, এবং উৎসাহ পাই বলেই তো একটা অনুষ্ঠান এত বছর ধরে একই নামে একই ক্যাপশনে আমরা করে চলেছি। এবং এই ক্যাপশনটি অর্থাৎ প্রতিদিনের রবীন্দ্রনাথ, এটি তৈরি করেছেন তো আপনারা। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সিটিভিএন একেডি প্লাসটা টিউন করছেন এবং থাকছেন আমাদের সঙ্গে। তো আমি বলছিলাম না যে কালিদাসের প্রভাব পড়েছে, বৈষ্ণব পদাবলীর প্রভাব পড়েছে। রবীন্দ্র মনীষার প্রধান যে উপাদানটি সেটি কিন্তু উপনিষদ, এবং ছোটবেলা থেকে তাদের বাড়িতে এই উপনিষদ চর্চা তিনি পরবর্তী পর্যায়ে মানুষের ধর্মে তিনি বলেইছেন যে আমাদের পারিবারিক সাধনার জায়গায় উপনিষদ। পরবর্তী পর্যায়ে অবশ্য জীবনশ্রুতিতে তিনি উল্লেখ করেছিলেন যে পারিবারিক সাধনা এবং ব্যক্তিগত সাধনা এক নয়, তবুও উপনিষদের ধারা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। এবং এটি তিনি ভারতবর্ষের প্রাচীন তিনি বইটি হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের ধারা প্রবন্ধে তিনি এটিকে লিখে গিয়েছেন। পরবর্তী পর্যায়ে অবশ্যই তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে গীতার তার পছন্দ মতো শ্লোককে বাংলায় অনুবাদ করার কথা বলেছিলেন, এবং এই অনুবাদ করতে গিয়ে গীতার যে সমন্বয়ের কথা, গীতার আদর্শের কথা, কারণ গীতা মানুষের চরিত্র গঠন করে। একজন মানুষ যদি সঠিকভাবে গীতা পড়তে পারেন, সেখানে শ্রীকৃষ্ণ যা বলে গেছেন তা হচ্ছে মানুষের নৈতিক চরিত্র গঠন করা। আমরা বড্ড বেশি অন্যের উপরে নির্ভর করে ফেলি, কিন্তু গীতা নিজের মেরুদণ্ডটাকে সোজা করার কথা বলে। গীতা বলে তুমি তোমার কর্ম তুমি নিজেই করবে। তুমি যখন কর্ম করবে সেই কর্মের ফল লাভের আশায় তুমি থাকবে না, তুমি কাজটা করবে, কারণ তুমি মাথায় রাখবে তুমি এই পৃথিবীতে এসছো কিছু দিয়ে যাওয়ার জন্য, এবং কাজটা তোমাকে দিতে হচ্ছে। এর বাইরে এই কাজের বিনিময়ে তুমি কি পাবে এটা কিন্তু তোমার আশা করার জায়গা নয়। মা ফলেষু কদাচনা। এবং এই যে গীতার বিভিন্ন যে অধ্যায়, সেই অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে মারাত্মকভাবে ভাবিয়েছিল এবং প্রভাব ফেলেছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখি তার বিভিন্ন চিঠিপত্র, পত্র সাহিত্যে তার উল্লেখ রয়েছে, এবং তিনি তার পশ্চিমের যাত্রার ডায়েরি বা জাভাদ্বীপের যাত্রী এই ধরনের যে প্রবন্ধ সাহিত্য, পত্র সাহিত্যগুলো রয়েছে, তার মধ্যেও তিনি কিন্তু এই কথাকে উল্লেখ করে গেছেন যে গীতার প্রভাবটাকে তিনি অস্বীকার করতে পারেননি আজীবন কাল। এইভাবে আমরা এগোই। তার বিদ্যাচর্চার ক্ষেত্রে কিন্তু তার এগুলোও একটা দিক বলে আমরা মনে করি। তো আবার একটু গানে চলে যাই দাদা। 1326 বৈশাখ মাস, অর্থাৎ কবির 58 বছর বয়স। আমরা পেলাম বৈশাখের আরও একটি সুন্দর গান, ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যা আকাশ দেয় ঢাকি। কিছু সময় পর মাঘ মাসে যখন অরূপ রতন প্রকাশ পেল, তখন তিনি গানটিকে সেখানে স্থানান্তরিত করেছিলেন। খুব সুন্দর গান, দেখো। ওই বুঝি কাল বৈশাখী, ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যায় আকাশ দেয় ঢাকি। ওই বুঝি কাল বৈশাখী। ভয়ে কিরে তোর ভয়ে কারে, দ্বার খুলে দিস চার ধারে। ভয়ে কিরে তোর ভয়ে কারে, দ্বার খুলে দিস চার ধারে। শোন দেখে ঘোর হুঙ্কারে, নাম তোরে ওই যায় ডাকি। ওই বুঝি কাল বৈশাখী। তোর সুরে আর তোর গানে দিস সাড়া তুই ওর পানে।
তোর সুরে আর তোর গানে দিশারা তুই ওর পানে যা নড়ে তাই দিক নেড়ে যা যাবে তাই যাক ছেড়ে যা নড়ে তাই দিক নেড়ে যা যাবে তা যাক ছেড়ে যা ভাঙা তাই ভাঙবে রে যা রবে তাই থাক বাকি ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যায় আকাশ দেয় ঢাকি ওই বুঝি কাল বৈশাখী ওই বুঝি কাল বৈশাখী যা নড়ার তা দিক নেড়ে যা ভাঙার যা আর যা যাবে তা যাক ছেড়ে যা ভাঙা তাই ভাঙবে রে যা রবে তাই থাক বাকি। একদম বাস্তব কথা। তার মানে দেখুন, ঝড়ের আমরা তাণ্ডব বলি, আমরা বলি প্রলয়কারী ঝড়, ধ্বংসকারী ঝড়, তা তো নয়। ঝড়ের মধ্যে যে যা অটল থাকে তাই সত্যি, তাই চিরন্তন, সেটাই থাকবে একবার। আর যে নড়ে গেল, যে ভেঙে গেল, এটা বুঝতে হবে সে যাওয়ারই ছিল, তাই না? কি অসম্ভব! এই উপলব্ধিটা কিন্তু আজকে আমার হলো এই গানটা শুনতে গিয়ে। অসাধারণ, অসাধারণ। মানে এক একটা গান এক একটা লেসন আমার কাছে মনে হয়, এবং আমার একা নয়, আপনাদের কাছেও এটা মনে হবে। হ্যাঁ, সবার কাছেই তাই, একদম বাস্তব কথা। মানে এক একটা গান এক একটা লেসন। এই গানটা এর আগে হয়তো আমরা শুনেছি, আমি শুনেছি, কিন্তু তখন হয়তো ভাবিনি। আজকে ভাবছিলাম, আপনি যখন গানটা গাইছিলেন, আপনার সঙ্গে গলা মেলাচ্ছিলাম, মানে সুরটা গুনগুন করছিলাম, করতে গিয়ে মনে হলো সত্যি তো তাই। যেটা চলে যাওয়ার সেটা চলেই যাবে, তাকে তো আমি ধরে রাখতে পারবো না। যা ভঙ্গুর তা চলে যাবে, কিন্তু যা ভঙ্গুর নয় সেটা চিরন্তন, সে থেকে যাবে। অসাধারণ। মানে আমি না আপ্লুত হয়ে গেলাম এই গানের কথাতে। আমি একটা গান আরও শুনে নেবো, তারপরে আবার তথ্যে যাবো। অবশ্যই। তাহলে এরপরে শোনাই খুব আমাদের একটি পরিচিত গান, গীতবিতানের 8 সংখ্যক গান, যেটিকে আমরা কেন, কবি বলে গেছেন, নির্দিষ্ট কোনো প্রকৃতির গান হিসেবে বলেননি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। রচনাকাল ছিল আশ্বিনের 1331। কবির তখন 63 বছর বয়স ছিল। আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বেশই, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কারে জেহেলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কারে জেহেলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ
পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। প্রত্যেকটা জানার মাঝেই কিছু না কিছু অজানা রয়েছে, সেটা মানুষ হতে পারে, প্রকৃতি হতে পারে, বস্তু হতে পারে। সেই জানার মধ্যে অজানাকেই খুঁজে বেড়ানোটাই কিন্তু মানে প্রকৃত দার্শনিক করতে পারেন, আমি আপনি নই, এটা হচ্ছে বাস্তব কথা। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু কে বলছেন? আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছি, আমার নাম উজ্জ্বলা ঘোষ। বলুন বলুন উজ্জ্বলা। আমি তো আপনার সঞ্চালন তো খুব ভালো লাগছে, আর স্যারও তো খুব ভালো গান গাইছেন, আমার খুব ভালো লাগছে। অনেক শুভেচ্ছা নিও, পয়লা বৈশাখ তোমার শুভ দিন যে শুরু হয়েছে সেটা খুব ভালো কাটুক। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের মস্ত বড় ফ্যান, আর আমি ওনার অনুপ্রাণিত অনেক কবিতাও লিখেছি। আচ্ছা বলুন। আমি কি একটা কবিতা শোনাতে পারি? হ্যাঁ ছোট্ট করে শোনাতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে মাতৃত্ব। নববধূরূপে আসলাম আমি যেদিন তোমার ঘরে, ভালোবাসিলে স্নেহ করিলে নিলে আপন করে, তোমাদেরও আমি ভালোবাসিলাম ভাবিলাম আপনজন, সেদিন তো বুঝি নাই আমি ভালোবাসায় সুস্থ আছে এক নিঠুর মন। প্রথম যেদিন পাইলাম আমি মাতৃ অনুভূতি, হাসি মুখে কইলে মোরে পুত্র সন্তান চাই হবে, দিতে পারবে তুমি? অশ্রু জলে নিষ্ণাত হইল আমার মাতৃমন, ভাবিয়াছিলাম এদের ওপর আমার আপনজন, এত নিঠুর এত কঠোর মানুষ চিনি নাই আমি, পুত্র কন্যার ঊর্ধ্বেও গো মা হওয়ায় দামি। সবকিছু ছাড়িয়া বাহির হইলাম নিজের মতন করে, আশ্রয় লইলাম পিতা মাতার ছোট্ট কুড়ে ঘরে, এই ঘরেতে নিলাম আমি প্রথম মা ডাক, তোমার আমার ছোট্ট জগৎ হেথায় বন্দি থাক। নমস্কার। বাহ, ভালো লাগলো। মানে অনুভূতিটা আপনি মাতৃত্বের অনুভূতি এবং নারীত্বের অবমাননা এই দুটোকেই আপনি ফুটিয়ে তুললেন আপনার কবিতাতে। এটা একটা বাস্তব কথা, যারা মানে আজকে একটু বলি, মানে আপনার প্রসঙ্গ ক্রমেই আমাকে বলতে হবে, সেটি হচ্ছে যে আমাদের সমাজটা না এখন অনেক পিছিয়ে আছে, বিশেষ করে যারা লেখাপড়ার দিক দিয়ে খুব একটা এগোতে পারেননি। আজকের যুগে এখনও তারা মনে করেন যে সন্তানের যে লিঙ্গ নির্ধারণ হয় তা মায়ের জন্য হয়, আদৌ নয়। সন্তানের লিঙ্গ নির্ধারণ কিন্তু হয়
পিতার কারণে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, একটু পড়াশুনো করলে কিন্তু জানা যায় যে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে এটা সম্পূর্ণ নির্ভর করে পিতার উপরে, মায়ের উপরে নয়। মার কিচ্ছু করার থাকে না। মনুদা, গান দিয়ে আবার পথ চলা শুরু আমাদের এই পর্যায়ে। ঠিক আছে, বিষয়টা একটু বলে নিই, রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা এবং তিনি কিভাবে কিভাবে নিজের সারাটা জীবন দিয়ে শিখেছেন, সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। 1927 সালের 4 মার্চ কবি তখন শান্তিনিকেতনে নটরাজ ঋতুরঙ্গশালার গ্রীষ্মের আরও একটি সুন্দর গান রচনা করলেন। মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি। কবির বয়স চলছিল তখন 65 বছর। আর এই সুন্দর গানটির স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই পর্বের গ্রীষ্মের আরও একটি সুন্দর গান। মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হেরা খাল বেনু তব বাজাও একাকী। মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হেরা খাল বেনু তব বাজাও একাকী। মধ্যদিনে যবে গান। প্রান্তর প্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে। প্রান্তর প্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে। মধুরের স্বপ্ন বেশে ধ্যান মগন আঁখি, হেরা খাল বেনু যবে বাজাও একাকী। মধ্যদিনে যবে গান। উচ্ছ্বসে উঠে ভরিয়া আকাশ, তৃষাতপ্ত বিরহে নিরুদ্ধ নিঃশ্বাস। সহসায় উচ্ছ্বসে উঠে ভরিয়া আকাশ, তৃষাতপ্ত বিরহে নিরুদ্ধ নিঃশ্বাস। অম্বর প্রান্তে যে দূরে ডম্বর গম্ভীর সুরে জাগায় বিদ্যুৎ ছন্দে আসন্ন বৈশাখী। হেরা খাল বেনু যবে বাজাও একাকী। মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হেরা খাল বেনু তব বাজাও একাকী। মধ্যদিনে যবে গান। চলে আসি আমাদের আজকের বিষয়। সংস্কৃত সাহিত্যের রস সম্পদ আহরণের জন্য কবি সারা জীবন
ব্যাকুল হয়েছিলেন। আমরা পরবর্তী পর্যায়ে দেখি অশ্ব ঘোষের বুদ্ধদেব চরিত কবিতার পুত্র রথীন্দ্রনাথ এবং তার সহপাঠী সন্তোষ রঞ্জনকে অনুবাদ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। পরবর্তী পর্যায়ে অবশ্যই কবি সেটিকে নিজেও সংশোধন করেন তাদের অনুবাদটিকে। আমরা আসবো, তার আগে কেউ রয়েছেন টেলিফোনে। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, শুভ সকাল তনুশ্রী বোন। আমি শুভা মণ্ডল শীল বলছি। কোথা শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, শুভ নববর্ষ দিদি। কোথা থেকে ফোন করেছেন? আমি রাজারহাট নিউ টাউন থেকে বলুন বলুন। শুভেচ্ছা দিলাম, আর স্মৃতিবেনের সবাইকে শুভেচ্ছা জানালাম। পয়লা বৈশাখ ফোন ধরেই ছিলাম, পাইনি, আজকে পেয়েছি, তাই সবাইকে শুভেচ্ছা জানালাম। আর আজকে একটা বিশেষ দিন, বিশ্ব ঐতিহ্য দিবস, তাই বিশেষ করে তোমাদের ফোন করতে আমি উদ্বুদ্ধ হলাম। কেন এই অবক্ষয়ের যুগে তোমরা যে এই রবীন্দ্র, নজরুল এবং পোশাকে আশাকে একেবারে বাঙালিয়ানাকে বজায় রেখে চলেছ, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ। আর শিল্পীর কথা বলি, খুব ভালো তো লাগছে ওনার গান, এবং নামটার সঙ্গেও বেশ ভালো, এবং উনি পোশাকের সঙ্গেও একাত্ম আছেন। আর নজরুল যে গান শুনছি, বৈশাখের গান, সবই বৈশাখের গান। সুতরাং আর নতুন করে আমি কোনো করছি না, সবই শুনছি, আমি অনুষ্ঠানে আছি। আর আরেকটা কথা বলবো, আমি প্রতিদিন কিন্তু আমি ফোন করি না বিশেষ, কেননা আমি খাতা কলম নিয়ে, আমি চেয়ার টেবিল নিয়ে বসে আপনাদের এই সমস্ত সব নোট করি, যে তথ্যগুলো পাই রবীন্দ্র এবং ধন্যবাদ। আমরা আপ্লুত আপনাদের এই ভালোবাসাটাতে, না আমরা সত্যি আপ্লুত। কেননা হ্যাঁ, ঠিক আছে, আমি শুনছি, বেশি কষ্ট করবো না, আমি পরে আবার ফোন করব। নিশ্চয়ই, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমরা সত্যি আপ্লুত, এইভাবেও একটা অনুষ্ঠানকে ভালোবাসা যায়, সেটা এই ফোন না আসলে না আমরা উপলব্ধি করতে পারতাম না। আমরা চেষ্টা করি প্রতিদিনের সকালটা, সোম থেকে রবি প্রত্যেকটা দিনের সকালটা যেন ওই ঐতিহ্য দিয়েই শুরুটা হয়। যেমন সোম থেকে শুক্র আমাদের চেষ্টা থাকে প্রতিদিনের রবীন্দ্রনাথ, কারণ তিনি তো আমাদের সত্যি গৌরবের দিক, বাঙালিদের গৌরবের দিক। আমাদের একজন আমরা অলংকার ব্যবহার করি আমাদের গৌরব প্রকাশ করার জন্য, এবং আমাদের নিজেদেরকে সৌন্দর্যে সাজিয়ে তোলা, নিজেদেরকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য। তো রবি ঠাকুর হচ্ছেন আমাদের বাঙালিদের গৌরবের দিক, আমাদের অলংকার, আমাদের নিজেদেরকে সাজিয়ে তোলার জন্য তাকে আমাদের অবলম্বন করতেই হয়, এটা আমি ভীষণভাবে মানি। আর তার পরবর্তী শনিবার দিনটা হচ্ছে দুখুমিয়ার দিন। সেদিন আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে পথ চলি, কারণ এই মানুষটি আমাদের বাঙালিকে কিভাবে প্রতিবাদ করতে হয় সত্যি হয়তো শিখিয়েছেন, তাই নয় কি? আর রবিবারের দিনটা আমরা সাজাই সকালটা আমাদের এই যে হারিয়ে যাওয়া যে বাংলা আধুনিক গান রয়েছে, ফিল্মের গান রয়েছে, তাই দিয়ে আমরা চেষ্টা করি আমাদের মতো করে। কিন্তু অনুষ্ঠানকে সত্যি সাজিয়ে তোলেন আপনারা, যারা এইভাবে আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকেন প্রত্যেকটা দিন। তো মনোদাম বলছিলাম সংস্কৃত সাহিত্যের কথা, যে বুদ্ধদেব বুদ্ধ চরিত তিনি অনুবাদ করতে বলেছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং সন্তোষ রঞ্জন মজুমদার তার সহপাঠীকে, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি নিজে সংশোধন করেন। একজন হচ্ছেন রাম সর্বস্ব ভট্টাচার্য, আর একজন হচ্ছেন সম্ভবত জ্ঞানচন্দ্র ভট্টাচার্য। এই দুজন কবিকে আসতেন কালিদাসের বিভিন্ন কাব্য পড়াতে। একজন পড়িয়েছিলেন মেঘদূত, একজন পড়িয়েছিলেন অভিজ্ঞানম শকুন্তলম। এবং পরবর্তী পর্যায়ে কবি এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে কালিদাসের এই মেঘদূত অবলম্বনে তিনি নিজের কবিতা লিখে ফেলেন। যেমন কৃত্তিবাসী রামায়ণের অনুবাদেও তিনি যখন তিনি পড়েছেন, তার আবহাওয়াতেও তিনি বেশ কিছু রচনা করেছেন। আবার কাশিরাম দাসের মহাভারতে অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু বেশ কিছু চরিত্র নিয়ে কাজ করে ফেলেছেন। আমরা পরবর্তী পর্যায়ে কিন্তু প্রত্যেকটারই একটা করে, যেমন বৈষ্ণব পদাবলী পড়াশুনো করার পরে তিনি তার ভানুসিংহের পদাবলী লিখে ফেলেছেন। এই যে প্রত্যেকটা কিছু থেকে কিছু নিয়ে কিছু করব, এটা কিন্তু কবি আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আমরাও তো পারি তার থেকেও কিছু নিয়ে কিছু নিজেদের মতো করে কিছু সৃষ্টি করে যাওয়ার। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বাঁকুড়া রায়পুর থেকে বিশ্বজিৎ কামিলা বলছি। হ্যাঁ বলুন। বলুন ভাই। হ্যাঁ বলছি, আপনাদের অনুষ্ঠান আমি প্রতিদিনই দেখি, এটা আমাকে খুব অনুপ্রেরণা দেয়। আপনাদের এই অনুষ্ঠানে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, এই অনুষ্ঠানে যদি একটা গান আমি শুনতে পাই। বলুন। গান ছাড়া ওই রাঙা মাটির পথ। আচ্ছা,
যদিও আজকে আমরা বৈশাখের গানে আছি। আর এই গানটি বহুবার শোনানো হয়েছে আর কি, তবু আপনি যখন অনুরোধ করলেন আমি দেখব শেষের দিকে যদি সময় হয়। আচ্ছা, আমরা চলে যাব এবারে একটু গানের ক্ষেত্রে। এবার শোনাবো গীতবিতানের গ্রীষ্মের প্রকৃতির নবম সংখ্যক গান। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি, মন্দিরে এসে খোলো খোলো দ্বার। খুব মানে প্রাসঙ্গিক গান, মানে প্রথম দুটো লাইন তো একেবারে ভীষণ প্রাসঙ্গিক। এই মুহূর্তে বায়ু সত্যি হাহাকার করছে, আমরাও হাহাকার করছি। রচনা 1329 জ্যৈষ্ঠ, কবির সেই 61 বছর বয়সেরই রচনা। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি, মন্দিরে এসে খোলো 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 দ্বার। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি, মন্দিরে এসে খোলো 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 দ্বার। প্রখর তপন তাপে বাহির হয়েছে কবে কার, আহ্বান রবে, এখনি মলিন হবে। বাহির হয়েছে কবে কার, আহ্বান রবে, এখনি মলিন হবে। প্রভাতের ফুলহার খোলো 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 দ্বার। প্রখর তপন তাপে বুকে বাজে আশাহীন, ক্ষীণ মোর মরুবীণ, জানি না কে আছে কি না, সাড়া তো না পাই তার। বুকে বাজে আশাহীন, ক্ষীণ মোর মরুবীণ, জানি না কে আছে কে না, সাড়া তো না পাই তার। আজি সারাদিন ধরে প্রাণে সুর ওঠে ভোরে, একলা কেমন করে
বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে সে ঘোরো 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 প্রখর তপন তাপে। কি সুন্দর না গানটা, এত সুন্দর মনোদার আমাদের শোনালেন, ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল, দারুণ দারুণ। বিষয় আসি, গান থেকে বেরিয়ে একটু বিষয় আসি আর কি হচ্ছে ব্যাপার। আমাদের সঙ্গে বন্ধু রয়েছে, নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কেশব দা বলুন। সুপ্রভাত জানাই আমাদের আজকের শিল্পীকে। তোমরা সবাই ভালো আছো তো? একদম দাদা ভালো আছি, গরমে যতটা ভালো থাকা যায়। বলুন। কি যে অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে, খুবই ভালো লাগছে আমার। আর আমি বিশেষ করে ফোন করলাম এই কারণে, তোমার একটা ধারণা আমি বোধহয় প্রতিদিনের রবীন্দ্রনাথ শুনি না, সেটা আমি একটা বানানোর জন্য আরো ফোন করলাম যে আমি থাকি। প্রতিদিন থাকা হয় না ফোন, তবে প্রায় থাকি। আচ্ছা, ধন্যবাদ। শিল্পীর সাথে হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বলুন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার নেবেন, অনেক অনেক শুভেচ্ছা নেবেন। নববর্ষ এখনো মানে নতুনই আছে, তাই নববর্ষের শুভেচ্ছাটাও জানালাম। আমি একটা গানের কথা বলবো, একটা না মানে দুটো বলছি, তার মধ্যে যে একটা যদি গাওয়া যায়, যদি আপনার ইয়ের মধ্যে পড়ে। একটা হচ্ছে অমৃতের সাগরে আমি যাব যাব রে, কৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে। আরেকটা হচ্ছে আরেকটা নাই রস নাই দারুণ তখন বেলা, যে কোনো একটা যদি গাওয়া যায়। আচ্ছা আচ্ছা, দুটো সাংঘাতিক গান বললেন, খুব ভালো, ভীষণ ভালো, আমি চেষ্টা করছি। ধন্যবাদ কেশবদা। কেশবদা হচ্ছেন এমন একজন মানুষ, কেশবদা আশিস দা এরা হচ্ছেন এমন একজন মানুষ, আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করে সাজিয়ে তোলার অনেকটা দায়িত্ব ওনারা নিয়েছেন। একটু আগে আপনি বলছিলেন না যে এই দর্শকদের গানের অনুরোধও আমাদেরকে সমৃদ্ধ করে, বাস্তব তাই। আমরা একটু টেলিফোন নেব, নিয়ে মনোদার আরেকটা গানে আমি চট করে চলে যাব। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত অনুশ্রীদি। প্রথমে আপনি কি বলছেন? আমি বলছি নামটা, আমি বনগাঁ মহকুমা উত্তর 24 পরগনা অত্যন্ত গ্রাম থেকে আচ্ছা বলছি, বিধান মিত্র বলছি। আচ্ছা নমস্কার, বলুন। বলছি আপনাদের এই অনুষ্ঠানটা আজ সারাদিন এবং প্রতিদিনের রবীন্দ্রনাথ, এটা নেশা বলবো না, মানে এটা থেকে অনেক সমৃদ্ধ হই। ধন্যবাদ। এটা শুধু বৈশাখ মাসে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা হয় তা নয়, এটা একটা সারা বছরের একটা অনুষ্ঠান। এটাতে মানে রবীন্দ্রনাথকে মানে আমাদের সঙ্গে যে রবীন্দ্রনাথ, আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, এই অনুষ্ঠানটা করার জন্যে টিভিএন চ্যানেল এবং আপনাদের তো বটে, তাদের কিছু ধন্যবাদ জানানো একটা মানে আমি বলবো যে একটা বিশেষ ব্যাপার এই অনুষ্ঠানটা। ধন্যবাদ। আমি এখানে যেরকম দেখি রবীন্দ্রনাথে এবং আজ সারা দিনে প্রত্যেকটাতেই আপনি খুব সাবলীল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। এটা বলার আজকে যে আমি ছোট্ট করে বলবো যে যার গান শুনছি সেক্ষেত্রে বা অন্যদিন শুনি, সেখানে বলবার কিছু নেই বা অনুরোধ করবারও কিছু নেই। আমি আজকে শিল্পীকে একটা গানের অনুরোধ করবো যদি সম্ভব হয়। হ্যাঁ বলুন। বলুন বলুন। যে নব আনন্দে জাগো আজি, এই গানটা বৈশাখের সঙ্গে খুবই মানে আর কি সম্পর্কের। পয়লা বৈশাখের সঙ্গে খুব সম্পর্কযুক্ত। নিশ্চয়ই, আমি দেখছি যদি ওটা দিয়ে শেষ করা যায়। ধন্যবাদ বিধানবাবু। উপলব্ধিটা কোথায় জানেন আমাদের জীবনে, আমাদের কাছে সিটিভিএন প্লাস এবং তার দর্শকদের কাছে সারা বছর 25শে বৈশাখ, সারা বছর 22শে শ্রাবণ। কেন বললাম? আমরা দেখি বাঙালিদের মধ্যে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণের দিনটাকে উদযাপন করার একটা ভীষণ হিড়িক রয়েছে। আমাদের কাছে সিটিভিএন একেডি প্লাসের কাছে 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ একাকার সারা বছর ধরে আমরা চেষ্টা করি রবি ঠাকুরের বিভিন্ন দিককে তুলে ধরার এবং গানের মাধ্যমে, তথ্যের মাধ্যমে। ছোট্ট একটা গান দিয়ে আমরা বিরতিতে যাই, খুব ছোট্ট করে। চোখে আমার
তৃষ্ণা ও গো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা আমি বৃষ্টি বেহে বৈশাখে দিন আমি বৃষ্টি বেহে বৈশাখে দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে চোখে আমার তৃষ্ণা ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায় মনকে সুদূর শূন্যে ধাওয়ায় অবগুণ্ঠন যায় যে উড়ে চোখে আমার তৃষ্ণা যে ভুল কানুন করতো আরো কালো হয়ে সে শুকালো কালো কালো হয়ে সে শুকালো হায় যে ভুল কানুন করতো আরো কালো হয়ে সে শুকালো কালো কালো হয়ে সে শুকালো ঝরনার কে দিল বাধা নিষ্ঠুর পাশানে বাধা দুঃখের শেখর চূড়ে এ চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা আমি বৃষ্টি বেহে বৈশাখে দিন আমি বৃষ্টি বেহে বৈশাখে দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে চোখে আমার তৃষ্ণা একদম রবীন্দ্রনাথের বিদ্যাচর্যার শেষ পর্যায়ে। তবে আজকে কিন্তু অনেক কিছু বলার ছিল, সবটা বলে উঠতে পারলাম না। এবারে একটু অনুরোধের গানে যাব। প্রথমেই যে গানটি গাইব, আসাম থেকে একজন ৮৬ বছরের আমাদের কলার বন্ধু ফোন করেছেন। তিনি অসুস্থ, বিছানায় শুয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং পিসিআর রুমে বারবার করে অনুরোধ করেছেন যে ভেঙেছ দুয়ার এসেছে জ্যোতির্ময় গানটি তার সঙ্গে শোনানোর জন্য।
নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রৌদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। প্রভাত সূর্য এসেছ রৌদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বহ্নি যারা চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স, এই সমস্ত স্কুলের একটা বড় ভূমিকা ছিল। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই কালিদাস, তার সঙ্গে সঙ্গে কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, এগুলোর একটা বড় দিক ছিল। বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে শুরু করে, ঋজুপাঠ থেকে শুরু করে সমস্ত পুস্তক তার উপরে প্রভাব ফেলেছিল। তৎকালীন যুগের কালিদাস থেকে এবং চৈতন্যদেবের থেকেও, তিনি গীতার থেকেও তার অনেক কিছু পাঠ তিনি করেছিলেন। কিন্তু কোনো কিছুই খুব কড়া শাসনে তাকে করিয়ে তোলা যায়নি। যা করেছেন, যা পাঠ নিয়েছেন নিজের জীবনের ছন্দে। তো এইভাবেই আজকে আমরা চেষ্টা করলাম
রবীন্দ্রনাথের বিদ্যাচর্চাকে তুলে ধরতে। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু অনেক কিছু বলে উঠতে পারলাম না সময়ের অভাবে। আগামী দিনে এই অনুষ্ঠানের একটা দ্বিতীয় ভাগ আমাদের আনতে হবে বলে আজকে এখানে বসে আমি উপলব্ধি করলাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। আর মৌনদা, শেষ গান, আমাদের অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার পালা। যদি সম্ভব হয় হয়তো আরেকটা শুনে নিতে পারি, যদি সময় থাকে, আমি জানি না, তবে শেষ গানে আর হবে না, এটা দিয়েই অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ গানটিও অনুরোধের গানই হোক, নব আনন্দে জাগো। নব আনন্দে জাগো আজে নব রবে কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজে নব রবে কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজে উৎসারিত নব জীবনের ঝড় উচ্ছ্বাসে আশা গীতি উৎসারিত নব জীবনের ঝড় উচ্ছ্বাসে আশা গীতি অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজে নব রবে কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজে উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসে আশা গীতি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসে আশা গীতি অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজে নব রবে কিরণে শুভ্র সুন্দর প্রীতি